স্কুলে পড়ার সময় থেকে গোরা ও বিনয় অভিন্ন হৃদয় দুই বন্ধু। দুইজনে কলেজেও একই সঙ্গে পড়েছে। কলেজের পাঠ চুকে গেলে বিনয়ের দিনগুলো অলসভাবেই কাটছিল। এরই মধ্যে একদিন পরেশবাবুদের সঙ্গে দুর্ঘটনাক্রমে বিনয়ের আলাপ হয়েছে। তারপর ধীরে ধীরে পরেশবাবুদের বাড়িতে বিনয়ের যাতায়াত বেড়েছে। ওনারা ব্রাহ্ম, ওনাদের মেয়েরাও বাইরের লোকেদের সঙ্গে মত বিনিময় করতে পারেন স্বাধীনভাবে। এসব উদার ভাবনা বিনয় খুব পছন্দ করে, তাই পরেশবাবুদের বাড়ি বিনয় প্রায় যায়। এদিকে গোরা বিনয়ের এই আচরণ মানতে পারছে না। গোরা হিন্দু ধর্মের সব কিছু নিষ্ঠার সঙ্গে মেনে চলে। পরাধীন ভারতবাসীর দুঃখ দুর্দশা তাকে পীড়া দেয়। অশিক্ষা কুসংস্কার আচ্ছন্ন দেশবাসীর উন্নতির জন্য গোরা সর্বদা সচেষ্ট। বিনয় আজকাল গোরাদের বাড়িতে খুব কম আসছে। আগে গোরা ও বিনয় ঘন্টার পর ঘন্টা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করত। গোরা ও বিনয়ের দেখা সাক্ষাৎ এখন অনেক কমে গিয়েছে, কারণ বিনয় এখন বেশিরভাগ সময় পরেশবাবুদের বাড়িতেই কাটায়। তাই গোরার দাদা মহিম যখন তার মেয়ে শশীমুখীর সঙ্গে বিনয়ের বিয়ের প্রস্তাবটা গোরার কাছে প্রকাশ করল, তখন গোরা ভাবল শশীমুখীর সঙ্গে বিনয়ের বিবাহ হলে তাদের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। ব্রাহ্ম পরিবারে বিনয় যাতে বিবাহ না করে সেই দিকটাও সুনিশ্চিত করা যাবে। তাই গোরা মহিমের প্রস্তাবে রাজি হয়েছিল। বিনয়ও মনে মনে ভেবেছিল শশীমুখীকে বিবাহ করলে গোরার সঙ্গে তার বন্ধুত্বের বন্ধন অটুট থাকবে আর নির্দ্বিধায় ব্রাহ্ম বাড়িতে যাতায়াত করতে পারবে। তাতে গোরা আর রাগ করবে না। এই রকম ভাবনা দুজনের মধ্যেই চলছিল। মহিমের প্রস্তাবে বিনয় তাই রাজি হলো। এরপর থেকে বিনয় পরেশবাবুদের বাড়ি আরও বেশি করে যেতে লাগলো। গোরা দেখল বিনয়কে সে কোনোভাবে আর পূর্বেকার মতো কাছে পাচ্ছে না। তখন গোরা মনস্থির করল সেও পরেশবাবুদের বাড়িতে যাতায়াত শুরু করবে। বিনয়কে গোরা কোনোভাবেই হারাতে পারবে না, তাই গোরাও পরেশবাবুর বাড়িতে যাতায়াত শুরু করল। আজকে শুরু করছি 20তম অধ্যায়। সম্পূর্ণ উপন্যাসটি শোনার জন্য আপনাদের অনুরোধ করছি। গোরা উপন্যাসটি খুবই ভালো, আপনাদের শুনলে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। শুরু করছি 20তম অধ্যায়। মহিম সেদিন গোরাকে কিছু না বলিয়া তাহার পরের দিন তাহার ঘরে গেলেন। তিনি মনে করিয়াছিলেন গোরাকে পুনর্বার রাজি করাইতে বিস্তর লড়ালড়ি করিতে হইবে। কিন্তু তিনি যেই আসিয়া বলিলেন যে বিনয় কাল বিকালে আসিয়া বিবাহ সম্বন্ধ পাকা কথা দিয়া গেছে ও পানপত্র সম্বন্ধে গোরার পরামর্শ জিজ্ঞাসা করিতে বলিয়াছে, গোরা তখনই নিজের সম্মতি প্রকাশ করিয়া বলিল, বেশ তো, পানপত্র হয়ে যাক না। মহিম আশ্চর্য হইয়া কহিলেন, এখন তো বলছো বেশ তো, এরপরে আবার বাগড়া দেবে না তো? গোরা কহিল, আমি তো বাধা দিতে বাগড়া দিইনি, অনুরোধ করেই বাগড়া দিয়েছি। মহিম, অতএব তোমার কাছে আমার মিনতি এই যে তুমি বাধাও দিও না, অনুরোধও করো না। কুরুপক্ষে নারায়ণী সেনাতেও আমার কাজ নেই, আর পাণ্ডব পক্ষে নারায়ণেও আমার দরকার দেখিনি। আমি একলা যা পারি সেই ভালো। ভুল করেছিলুম। তোমার সহায়তাও যে এমন বিপরীত তা আমি পূর্বে জানতুম না। যা হোক, কাজটা হয়, এটাতে তোমার ইচ্ছা আছে তো? গোরা, হ্যাঁ, ইচ্ছে আছে। মহিম, তাহলে ইচ্ছাই থাক, কিন্তু চেষ্টায় কাজ নেই। গোরা রাগ করে বটে, এবং রাগের মুখে সবই করিতে পারে, সেটাও সত্য। কিন্তু সে রাগকে পোষণ করিয়া নিজের সংকল্প নষ্ট করা তাহার স্বভাব নয়। বিনয়কে যেমন করিয়া হোক সে বাঁধিতে চায়। এখন অভিমানের সময় নয়। গতকাল্যকার ঝগড়ায় প্রতিক্রিয়া দ্বারাতেই সে বিবাহের কথাটা পাকা হইল। বিনয়ের বিদ্রোহী যে বিনয়ের বন্ধনকে দৃঢ় করিল, সে কথা মনে করিয়া গোরা কালিকার ঘটনায় মনে মনে খুশি হইল। বিনয়ের সঙ্গে তাহাদের চিরন্তন স্বাভাবিক সম্বন্ধ স্থাপন করিতে গোরা কিছুমাত্র বিলম্ব করিল না। কিন্তু এবার দুজনকার মাঝখানে তাহাদের একান্ত সহজভাবের একটুখানি ব্যতিক্রম ঘটিল। গোরা এবার বুঝিয়াছে দূর হইতে বিনয়কে টানিয়া রাখা শক্ত হইবে। বিপদের ক্ষেত্র যেখানে
সেখানেই পাহারা দেওয়া চাই। গোরা মনে মনে ভাবিল, আমি যদি পরেশবাবুদের বাড়িতে সর্বদা যাতায়াত রাখি, তাহা হইলে বিনয়কে ঠিক গণ্ডির মধ্যে ধরিয়া রাখিতে পারিব। সেই দিনই অর্থাৎ ঝগড়ার পর দিনই অপরাহ্নে গোরা বিনয়ের বাসায় আসিয়া উপস্থিত হইল। আজই গোরা আসিবে বিনয় কোনো মতেই এমন আশা করে নাই। সেই জন্যই সে মনে মনে যেমন খুশি তেমনি আশ্চর্য হইয়া উঠিল। আরও আশ্চর্যের বিষয়, গোরা পরেশবাবুদের মেয়েদের কথাই পারিল, অথচ তাহার মধ্যে কিছুমাত্র বিরূপতা ছিল না। এই আলোচনায় বিনয়কে উত্তেজিত করিয়া তুলিতে বেশি চেষ্টার প্রয়োজন পড়ে না। সুচরিতার সঙ্গে বিনয় যে সকল কথার আলোচনা করিয়াছে তা আজ সে বিস্তারিত করিয়া গোরাকে বলিতে লাগিল। সুচরিতা যে বিশেষ আগ্রহের সহিত এ সকল প্রসঙ্গ আপনি উত্থাপিত করে এবং যতই তর্ক করুন না কেন মনের অলক্ষ্য দেশে সে যে ক্রমশই অল্প অল্প করিয়া সায় দিতেছে, এ কথা জানাইয়া গোরাকে বিনয় উৎসাহিত করিবার চেষ্টা করিল। বিনয় গল্প করিতে করিতে কহিল, নন্দর মা ভূতের ওঝা এনে নন্দকে কি করে মেরে ফেলেছে এবং তাই নিয়ে তোমার সঙ্গে কি কথা হয়েছিল, তাই যখন বলছিলুম তখন তিনি বললেন, আপনারা মনে করেন ঘরের মধ্যে আবদ্ধ করে মেয়েদের রাঁধতে বাড়তে আর ঘর নিকোতে দিলেই তাদের সমস্ত কর্তব্য হয়ে গেল। এদিকে এমনি করে তাদের বুদ্ধিশুদ্ধি সমস্ত খাটো করে রেখে দেবেন। তারপরে তারা যখন ভূতের ওঝাটাকে, তখন আপনারা রাগ করতে ছাড়বেন না। যাদের পক্ষে দুটি একটি পরিবারের মধ্যে সমস্ত বিশ্বজগৎ, তারা কখনোই সম্পূর্ণ মানুষ হতে পারে না এবং তারা মানুষ না হলেই পুরুষের সমস্ত বড় কাজকে নষ্ট করে, অসম্পূর্ণ করে পুরুষকে তারা নিচের দিকে ভারাক্রান্ত করে নিজেদের দুর্গতি শোধ তুলবেই। নন্দর মাকে আপনারা এমন করে গড়েছেন এবং এমন জায়গায় ঘিরে রেখেছেন যে আজ প্রাণের দায়েও আপনারা যদি তাকে সুবুদ্ধি দিতে চান তো সেখানে গিয়ে পৌঁছবেই না। আমি এ নিয়ে তর্ক করবার অনেক চেষ্টা করেছি, কিন্তু সত্য বলছি গোরা, মনে মনে তার সঙ্গে মতের মিল হওয়াতে আমি জোরের সঙ্গে তর্ক করতে পারিনি। তার সঙ্গে তবু তর্ক চলে, কিন্তু ললিতার সঙ্গে তর্ক করতে আমার সাহস হয় না। ললিতা যখন ভুরু তুলে বলেন, আপনারা মনে করেন জগতের কাজ আপনারা করবেন আর আপনাদের কাজ আমরা করব, সেটি হবার জো নেই। জগতের কাজ হয় আমরাও চালাবো, নয় আমরা বোঝা হয়ে থাকব। আমরা যদি বোঝা হই তখন রাগ করে বলবেন পথে নারী বিবর্জিতা, কিন্তু নারীকেও যদি চলতে দেন তাহলে পথেই হোক আর ঘরেই হোক নারীকে বিসর্জন করবার দরকার হয় না। তখন আর কোনো উত্তর না করে চুপ করে রইল। ললিতা সহজে কথা কন না, কিন্তু যখন কন তখন খুব সাবধানে উত্তর দিতে হয়। যাই বলো গোরা, আমার মনে খুব বিশ্বাস হয়েছে যে আমাদের মেয়েরা যদি চীন রমণীদের পায়ের মতো সংকুচিত হয়ে থাকে তাহলে আমাদের কোনো কাজ এগোবে না। গোরা বলল, মেয়েদের শিক্ষা দেওয়া হবে না এমন কথা তো আমি কোনোদিনও বলিনি। বিনয়, চারুপাঠ তৃতীয় ভাগ পড়লেই বুঝি শিক্ষা দেওয়া হয়। গোরা, আচ্ছা, এবার থেকে বিনয়বোধ প্রথম ভাগ ধরানো যাবে। সেদিন দুই বন্ধুতে ঘুরিয়া ফিরিয়া কেবলই পরেশবাবুর মেয়েদের কথা হইতে হইতে রাত হইয়া গেল। গোরা একলা বাড়ি ফিরিবার পথে ওই সকল কথাই মনের মধ্যে নাড়াচাড়া করিতে লাগিল এবং ঘরে আসিয়া বিছানায় শুইয়া যতক্ষণ ঘুম না আসিল পরেশবাবুর মেয়েদের কথা মন হইতে তাড়াইতে পারিল না। গোরার জীবনে এ উপসর্গ কোনো কালেই ছিল না। মেয়েদের কথা সে কোনো কালে চিন্তামাত্র করে নাই। জগৎ ব্যাপারে এটাও যে একটা কথার মধ্যে, এবার বিনয় তাহা প্রমাণ করিয়া দিল। ইহাকে উড়াইয়া দিলে চলিবে না, ইহার সঙ্গে হয় আপোষ নয় লড়াই করিতেই হইবে। পরদিন বিনয় যখন গোরাকে কহিল, পরেশবাবুর বাড়িতে একবার চলোই না, অনেক দিন যাওনি, তিনি তোমার কথা প্রায়ই জিজ্ঞাসা করেন। তখন গোরা বিনা আপত্তিতে রাজি হইল। শুধু রাজি হওয়া নয়, তাহার মনের মধ্যে পূর্বের মতো নিরুৎসুক ভাব ছিল না। প্রথমে সুচরিতা ও পরেশবাবুর কন্যাদের অস্তিত্ব সম্বন্ধে গোরা সম্পূর্ণ উদাসীন ছিল। তাহার পরে মধ্যে অবজ্ঞাপূর্ণ বিরুদ্ধ ভাব তাহার মধ্যে জন্মিয়াছিল। এখন তাহার মনে একটা কৌতূহলের উদ্রেক হইয়াছে।
বিনয় চিত্তকে কিসে যে এত করিয়া আকর্ষণ করিতেছে তাহা জানিবার জন্য তাহার মনে একটা বিশেষ আগ্রহ জন্মিয়াছে। উভয় যখন পরেশবাবুর বাড়ি গিয়া পৌঁছিল তখন সন্ধ্যা হইয়াছে। দোতলার ঘরে একটা তেলের সেজ জ্বালাইয়া হারান তাহার একটা ইংরেজি লেখা পরেশবাবুকে শুনাইতেছিলেন। এ স্থলে পরেশবাবু বস্তুত উপলক্ষ মাত্র ছিলেন, সুচরিতাকে শোনানোই তাহার উদ্দেশ্য ছিল। সুচরিতা টেবিলের দূর প্রান্তে চোখের উপর হইতে আলো আড়াল করিবার জন্য মুখের সামনে একটা তাল পাতার পাখা তুলিয়া ধরিয়া চুপ করিয়া বসিয়াছিল। সে আপন মনে স্বাভাবিক বাধ্যতাবশত প্রবন্ধটি শুনিবার জন্য বিশেষ চেষ্টা করিতেছিল, কিন্তু থাকিয়া থাকিয়া তাহার মন কেবলই অন্যদিকে যাইতেছিল। এমন সময় চাকর আসিয়া যখন গোরা ও বিনয়ের আগমন সংবাদ জ্ঞাপন করিল তখন সুচরিতা হঠাৎ চমকিয়া উঠিল। সে চৌকি ছাড়িয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই পরেশবাবু কহিলেন, রাধে, কোথায় যাচ্ছ? আর কেউ নয়, আমাদের বিনয় আর গৌর এসেছে। সুচরিতা সংকুচিত হইয়া আবার ফিরিয়া আসিল। হারানের সুদীর্ঘ ইংরেজি রচনা পাঠে ভঙ্গ ঘটাতে সুচরিতার আরাম বোধ হইল। গোরা আসিয়াছে শুনিয়া তাহার মনে যে একটা উত্তেজনা হয় নাই তাহাও নয়, কিন্তু হারানবাবুর সম্মুখে গোরার আগমনে তাহার মনের মধ্যে ভারী একটা অস্বস্তি এবং সংকোচবোধ হইতে লাগিল। দুজনে পাছে বিরোধ বাঁধে এই মনে করিয়া, অথবা কি যে তাহার কারণ বলা শক্ত। গৌড়ের নাম শুনিয়াই হারানবাবুর মনের ভিতরটা একেবারে বিমুখ হইয়া উঠিল। গৌড়ের নমস্কারে কোনো মতে প্রতি নমস্কার করিয়া তিনি গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। হারানকে দেখিবা মাত্র গোরার সংগ্রাম করিবার প্রবৃত্তি সশস্ত্রে উদ্যত হইয়া উঠিল। বরদা সুন্দরী তাহার 3 মেয়েকে লইয়া নিমন্ত্রণে গিয়াছিলেন। কথা ছিল সন্ধ্যার সময় পরেশবাবু গিয়া তাহাদিগকে ফিরাইয়া আনিবেন। পরেশবাবু যাইবার সময় হইয়াছে। এমন সময় গোরা ও বিনয় আসিয়া পড়াতে তাহার বাধা পড়িল, কিন্তু আর বিলম্ব করা উচিত হইবে না জানিয়া তিনি হারান ও সুচরিতাকে কানে কানে বলিয়া গেলেন, তোমরা এদের নিয়ে একটু বসো, আমি যত শীঘ্র পারি ফিরে আসছি। দেখিতে দেখিতে গোরা এবং হারানবাবুর মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল। যে প্রসঙ্গ লইয়া তর্ক তাহা এই, কলিকাতার অদূরবর্তী কোনো জেলায় ম্যাজিস্ট্রেট ব্রাউনলো সাহেবের সহিত ঢাকায় থাকিতে পরেশবাবুদের আলাপ হইয়াছিল। পরেশবাবু স্ত্রী কন্যারা অন্তঃপুর হইতে বাহির হইতেন বলিয়া সাহেব এবং তার স্ত্রী ইহাদিগকে বিশেষ খাতির করিতেন। সাহেব তাহার জন্মদিনে প্রতি বৎসরে কৃষি প্রদর্শনী মেলা করিয়া থাকেন। এবারে বরদা সুন্দরী ব্রাউনলো সাহেবের স্ত্রীর সহিত দেখা করিবার সময় ইংরেজি কাব্য সাহিত্য প্রভৃতিতে নিজের কন্যাদের বিশেষ পারদর্শিতার কথা উত্থাপন করাতে মেম সাহেব সহসা কহিলেন, এবার মেলায় লেফটেন্যান্ট গভর্নর স্বস্তিক আসিবেন। আপনার মেয়েরা যদি তাহাদের সম্মুখে একটা ছোটোখাটো ইংরেজি কাব্যনাট্য অভিনয় করেন তো বড় ভালো হয়। এই প্রস্তাবে বরদা সুন্দরী অত্যন্ত উৎসাহিত হইয়া উঠিয়াছিলেন। আজ তিনি মেয়েদের রিহার্সাল দেওয়াইবার জন্য কোনো বন্ধুর বাড়িতে লইয়া গিয়াছেন। এই মেলায় গোরার উপস্থিত থাকা সম্ভবপর হইবে কি না জিজ্ঞাসা করায় গোরা কিছু অনাবশ্যক উগ্রতার সহিত বলিয়াছিল, না, তা হইতে পারে না। এই প্রসঙ্গে এ দেশে ইংরেজ বাঙালির সম্বন্ধ ও পরস্পর সামাজিক সম্মিলনের বাধা হইয়া দুই তরফে রীতিমতো বিতণ্ডা উপস্থিত হইল। হারান কহিলেন, বাঙালিরই দোষ, আমাদের এত কুসংস্কার, এত কুপ্রথা যে আমরা ইংরেজদের সঙ্গে মেলবার যোগ্যই নয়। গোরা কহিল, যদি তাই সত্য হয় তবে এই অযোগ্যতা সত্ত্বেও ইংরেজদের সঙ্গে মেলবার জন্য লালায়িত হয়ে বেড়ানো আমাদের পক্ষে লজ্জাকর। হারান কহিলেন, কিন্তু যারা যোগ্য হয়েছে তারা ইংরেজের কাছে যথেষ্ট সমাদর পেয়ে থাকেন, যেমন এরা সকলে। গোরা, একজনের সমাদরের দ্বারা অন্য সকলের অনাদরটা যেখানে বেশি করে ফুটে ওঠে সেখানে এরকম সমাদরকে আমি অপমান বলে গণ্য করি। দেখিতে দেখিতে হারানবাবু অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিলেন এবং গোরা তাহাকে রহিয়া রহিয়া বাক্যশেলে বিদ্ধ করিতে লাগিল।
দুই পক্ষে এইরূপে যখন তর্ক চলিতেছে, সুচরিতা টেবিলের প্রান্তে বসিয়া পাখার আড়াল হইতে গোরাকে একদৃষ্টে লক্ষ্য করিয়া দেখিতেছিল। কি কথা হইতেছে তাহা তাহার কানে আসিতেছিল বটে, কিন্তু তাহাতে তাহার মন ছিল না। সুচরিতা যে গোরাকে অনিমেষ নেত্রে দেখিতেছে, সে সম্বন্ধে তাহার নিজের যদি চেতনা থাকিত তবে সে লজ্জিত হইত, কিন্তু সে যেন আত্মবিস্তৃত হইয়াই গোরাকে নিরীক্ষণ করিতেছিল। গোরা তাহার বলিষ্ঠ দুই বাহু টেবিলের উপর রাখিয়া সম্মুখে ঝুঁকিয়া বসিয়াছিল। তাহার প্রশস্ত শুভ্র ললাটের উপর বাতির আলো পড়িয়াছে। তাহার মুখে কখনো অবজ্ঞার হাস্য, কখনো বা ঘৃণার ভ্রুকুটি তরঙ্গিত হইয়া উঠিতেছে। তাহার মুখের প্রত্যেক ভাবলীলায় একটা আত্মমর্যাদার গৌরব লক্ষিত হইতেছে। সে যাহা বলিতেছে তাহা যে কেবলমাত্র সাময়িক বিতর্ক বা আক্ষেপের কথা নহে, প্রত্যেক কথা যে তাহার অনেক দিনের চিন্তা এবং তাহার ব্যবহারের দ্বারা নিঃসন্দিগ্ধ রূপে গঠিত হইয়া উঠিয়াছে, এবং তাহার মধ্যে যে কোনো প্রকার দ্বিধা, দুর্বলতা বা আকস্মিকতা নাই, তাহা কেবল তাহার কণ্ঠস্বরে নয়, তাহার মুখে এবং তাহার সমস্ত শরীরেই যেন সুদৃঢ়ভাবে প্রকাশ পাইতেছে। সুচরিতা বিস্মিত হইয়া তাহাকে দেখিতে লাগিল। সুচরিতা তাহার জীবনে এত দিন পরে এই প্রথম একজনকে একটি বিশেষ মানুষ, একটি বিশেষ পুরুষ বলিয়া যেন দেখিতে পাইল। তাহাকে আর 10 জনের সঙ্গে মিলাইয়া দেখিতে পারিল না। এই গোরার বিরুদ্ধে দাঁড়াইয়া হারানবাবু অকিঞ্চিৎকর হইয়া পড়িলেন। তাহার শরীরের এবং মুখের আকৃতি, তাহার ভাবভঙ্গি, এমনকি তাহার জামা এবং চাদরখানা পর্যন্ত যেন তাহাকে ব্যঙ্গ করিতে লাগিল। এতদিন বারংবার বিনয়ের সঙ্গে গোরার সম্বন্ধে আলোচনা করিয়া সুচরিতা গোরাকে একটা বিশেষ দলের, একটা বিশেষ মতের অসামান্য লোক বলিয়া মনে করিয়াছিল। তাহার দ্বারা দেশের একটা কোনো বিশেষ মঙ্গল উদ্দেশ্য সাধিত হইতে পারে, এইমাত্র সে কল্পনা করিয়াছিল। আজ সুচরিতা তাহার মুখের দিকে এক মনে চাহিতে চাহিতে সমস্ত দল, সমস্ত মত, সমস্ত উদ্দেশ্য হইতে পৃথক করিয়া গোরাকে কেবল গোরা বলিয়াই দেখিতে লাগিল। চাঁদকে সমুদ্র যেমন সমস্ত প্রয়োজন, সমস্ত ব্যবহারের অতীত করিয়া দেখিয়াই অকারণে উদ্বেল হইয়া উঠিতে থাকে, সুচরিতার অন্তঃকরণ আজ তেমনি সমস্ত ভুলিয়া তাহার সমস্ত বুদ্ধি এবং সংস্কার, তাহার সমস্ত জীবনকে অতিক্রম করিয়া যেন চতুর্দিকে উচ্ছ্বসিত হইয়া উঠিতে লাগিল। মানুষ কি, মানুষের আত্মা কি, সুচরিতা এই প্রথম তাহা দেখিতে পাইল, এবং এই অপূর্ব অনুভূতিতে সে নিজের অস্তিত্ব একেবারে বিস্তৃত হইয়া গেল। হারানবাবু সুচরিতার এই তদ্গত ভাব লক্ষ্য করিয়াছিলেন, তাহাতে তাহার তর্কের যুক্তিগুলি জোর পাইতেছিল না। অবশেষে একসময় নিতান্ত অধীর হইয়া তিনি আসন ছাড়িয়া উঠিয়া পড়িলেন এবং সুচরিতাকে নিতান্ত আত্মীয়ের মতো ডাকিয়া কহিলেন, সুচরিতা, একবার এ ঘরে এসো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। সুচরিতা একেবারে চমকিয়া উঠিল। তাহাকে কে যেন মারিল। হারানবাবুর সহিত তাহার যেরূপ সম্বন্ধ, তাহাতে তিনি যে কখনো তাহাকে এইরূপ আহ্বান করিতে পারেন না তাহা নহে। অন্য সময় হইলে সে কিছু মনেই করিত না, কিন্তু আজ গোরা ও বিনয়ের সম্মুখে সে নিজেকে অপমানিত বোধ করল। বিশেষত গোরা তাহার মুখের দিকে এমন একরকম করিয়া চাহিল যে হারানবাবুকে ক্ষমা করিতে পারিল না। প্রথমটা সে যেন কিছুই শুনিতে পায় নাই, এমনিভাবে চুপ করিয়া বসিয়া রহিল। হারানবাবু তখন কণ্ঠস্বরে একটু বিরক্তি প্রকাশ করিয়া কহিলেন, শুনছ সুচরিতা, আমার একটা কথা আছে, একবার এ ঘরে আসতে হবে। সুচরিতা তাহার মুখের দিকে না তাকাইয়া কহিল, এখন থাক, বাবা আসুন, তারপরে হবে। বিনয় উঠিয়া কহিল, আমরা না হয় যাচ্ছি। সুচরিতা তাড়াতাড়ি কহিল, না বিনয়বাবু, উঠবেন না, বাবা আপনাদের থাকতে বলেছেন, তিনি এলো বলে। তার কণ্ঠস্বরে একটা ব্যাকুল অনুনয়ের ভাব প্রকাশ পাইল। হরিণীকে যেন ব্যাধের হাতে ফেলিয়া যাইবার প্রস্তাব হইয়াছিল। আমি আর থাকতে পারছি নে, আমি তবে চললুম।
বলিয়া হারানবাবু দ্রুত পদে ঘর হইতে চলিয়া গেলেন। রাগের মাথায় বাহির হইয়া আসিয়া পরক্ষণেই তাহার অনুতাপ হইতে লাগিল, কিন্তু তখন ফিরিবার আর কোনো উপলক্ষ খুঁজিয়া পাইলেন না। হারানবাবু চলিয়া গেলে সুচরিতা একটা কোনো সুগভীর লজ্জায় মুখ যখন রক্তিম ও নত করিয়া বসিয়াছিল, কি করিবে কি বলিবে কিছুই ভাবিয়া পাইতেছিল না। সেই সময় গোরা তাহার মুখের দিকে ভালো করিয়া চাহিয়া লইবার অবকাশ পাইয়াছিল। গোরা শিক্ষিত মেয়েদের মধ্যে যে ঔদ্ধত্য, যে প্রগলভতা কল্পনা করিয়া রাখিয়াছিল, সুচরিতার মুখশ্রীতে তাহার আভাসমাত্র কোথায়? তাহার মুখে বুদ্ধির একটা উজ্জ্বলতা নিঃসন্দেহে প্রকাশ পাইতেছিল, কিন্তু নম্রতা ও লজ্জার দ্বারা তাহা কি সুন্দর কোমল হইয়া আজ দেখা দিয়াছে। মুখের ডৌলটি কি সুকুমার, ভ্রুযুগলের উপরে ললাটটি যেন শরতের আকাশখণ্ডের মতো নির্মল ও স্বচ্ছ। ঠোঁট দুটি চুপ করিয়া আছে, কিন্তু অনুচ্চারিত কথার মাধুর্য সেই দুটি ঠোঁটের মাঝখানে যেন কোমল একটি কুঁড়ির মতো রহিয়াছে। নবীনা রমণীর বেশভূষার প্রতি গোরা পূর্বে কোনো দিন ভালো করিয়া চাহিয়া দেখে নাই, এবং না দেখিয়াই সে সমস্তের প্রতি তাহার একটা ধিক্কার ভাব ছিল। আজ সুচরিতার দেহে তাহার নূতন ধরনের শাড়ি পরার ভঙ্গি তাহার একটু বিশেষভাবে ভালো লাগিল। সুচরিতার একটি হাত টেবিলের উপরে ছিল, তাহার জামার আস্তিনের কুঞ্চিত প্রান্ত হইতে সেই হাতখানি আজ গোরার চোখে কোমল হৃদয়ের একটি কল্যাণপূর্ণ বাণীর মতো বোধ হইল। দীপ আলোকিত শান্ত সন্ধ্যায় সুচরিতাকে বেষ্টন করিয়া সমস্ত ঘরটি তাহার আলো, তাহার দেয়ালের ছবি, তাহার গৃহসজ্জা, তাহার পরিপাট্য লইয়া একটি যেন বিশেষ অখণ্ড রূপ ধারণ করিয়া দেখা দিল। তাহা যে গৃহ, তাহা যে সেবাকুশলা নারীর যত্নে স্নেহে সৌন্দর্যমণ্ডিত, তাহা যে দেওয়াল ও করিবর্গা ছাদের চেয়ে অনেক বেশি, ইহা আজ গোরার কাছে মুহূর্তের মধ্যে প্রত্যক্ষ হইয়া উঠিল। গোরা আপনার চতুর্দিকের আকাশের মধ্যে একটা সজীব সত্তা অনুভব করিল। তাহার হৃদয়কে চারিদিক হইতে একটা হৃদয়ের হিল্লোল আসিয়া আঘাত করিতে লাগিল। একটা কিসের নিবিড়তা তাহাকে যেন বেষ্টন করিয়া ধরিল। এরূপ অপূর্ব উপলব্ধি তাহার জীবনে কোনোদিন ঘটে নাই। দেখিতে দেখিতে ক্রমশই সুচরিতার কপালের ভ্রষ্ট কেশ হইতে তাহার পায়ের কাছে শাড়ির পাটটুকু পর্যন্ত অত্যন্ত সত্য এবং অত্যন্ত বিশেষ হইয়া উঠিল। একই কালে সমগ্রভাবে সুচরিতা এবং সুচরিতার প্রত্যেক অংশ স্বতন্ত্রভাবে গোরার দৃষ্টিকে আকর্ষণ করিতে লাগিল। কিছুক্ষণ কেহ কোনো কথা কহিতে না পারিয়া সকলেই এক প্রকার কুণ্ঠিত হইয়া পড়িল। তখন বিনয় সুচরিতার দিকে চাহিয়া কহিল, সেদিন আমাদের কথা হচ্ছিল বলিয়া একটা কথা উত্থাপন করিয়া দিল। সে কহিল, আপনাকে তো বলেইছি, আমার এমন একদিন ছিল যখন আমার মনে বিশ্বাস ছিল আমাদের দেশের জন্য, সমাজের জন্য আমাদের কিছুই আশা করবার নেই। চিরদিনই আমরা নাবালকের মতো কাটাবো এবং ইংরেজ আমাদের অছি নিযুক্ত হয়ে থাকবে। যেখানে যা যেমন আছে সেই রকমই থেকে যাবে। ইংরেজের প্রবল শক্তি এবং সমাজের প্রবল জড়তার বিরুদ্ধে আমাদের কোথাও কোনো উপায় মাত্র নেই। আমাদের দেশের অধিকাংশ লোকেরই এই রকমই মনের ভাব। এমন অবস্থায় মানুষ হয় নিজের স্বার্থ নিয়েই থাকে, নয় উদাসীনভাবে কাটায়। আমাদের দেশের মধ্যবিত্ত লোকেরা এই কারণেই চাকরির উন্নতি ছাড়া আর কোনো কথা ভাবে না। ধনী লোকেরা গভর্নমেন্টের খেতাব পেলেই জীবন সার্থক বোধ করে। আমাদের জীবনের যাত্রাপথটা অল্প একটু দূরে গিয়েই ঠেকে যায়। সুতরাং সুদূর উদ্দেশ্যের কল্পনাও আমাদের মাথায় আসে না, আর তার পাথেয় সংগ্রহও অনাবশ্যক বলে মনে করি। আমিও একসময় ঠিক করেছিলাম গোরার বাবাকে মুরব্বি ধরে একটা চাকরি জোগাড় করে নেব। এমন সময় গোরা আমাকে বললে, না, গভর্নমেন্টের চাকরি তুমি কোনো মতেই করতে পারবে না। গোরা এই কথা সুচরিতার মুখে একটুখানি বিস্ময়ের আভাস দেখিয়ে কহিল, আপনি মনে করবেন না গভর্নমেন্টের উপর রাগ করে আমি এমন কথা বলছি। গভর্নমেন্টের কাজ যারা করে তারা গভর্নমেন্টের শক্তিকে নিজের শক্তি বলে, একটা গর্ববোধ করে এবং দেশের লোকের থেকে একটা ভিন্ন শ্রেণীর হয়ে ওঠে।
যত দিন যাচ্ছে আমাদের এই ভাবটা ততই বেড়ে উঠছে। আমি জানি আমার একটি আত্মীয় সাবেককালে ডেপুটি ছিলেন, এখন তিনি কাজ ছেড়ে দিয়ে বসে আছেন। তাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করেছিল, বাবু তোমার বিচারে এত বেশি লোক খালাস পায় কেন? তিনি জবাব দিয়েছিলেন, সাহেব, তার একটি কারণ আছে। তুমি যাদের জেলে দাও তারা তোমার পক্ষে কুকুর বিড়াল মাত্র, আর আমি যাদের জেলে দিই তারা যে আমার ভাই হয়। এত বড় কথা বলতে পারে এমন ডেপুটি তখনও ছিল, এবং শুনতে পারে এমন ইংরেজ ম্যাজিস্ট্রেটেরও অভাব ছিল না। কিন্তু যতই দিন যাচ্ছে চাকরির দরাদরি অঙ্গের ভূষণ হয়ে উঠেছে, এবং এখনকার ডেপুটির কাছে তার দেশের লোক ক্রমেই কুকুর বিড়াল হয়ে দাঁড়াচ্ছে, এবং এমনি করে পদের উন্নতি হতে হতে তাদের যে কেবলই অধোগতি হচ্ছে এ কথার অনুভূতি পর্যন্ত তাদের চলে যাচ্ছে। পরের কাঁধে ভর দিয়ে নিজের লোকেদের নিচু করে দেখব এবং নিচু করে দেখবা মাত্রই তাদের প্রতি অবিচার করতে বাধ্য হব, এতে কোনো মঙ্গল হতে পারে না বলিয়া গোরা টেবিলে একটা মুষ্টি আঘাত করিল। তেলের সেচটা কাঁপিয়া উঠিল। বিনয় কহিল, গোরা, এই টেবিলটা গভর্নমেন্ট নয়, আর এই সেচটা পরেশবাবুদের। শুনিয়া গোরা উচ্চস্বরে হাসিয়া উঠিল। তাহার হাস্যের প্রবল ধ্বনিতে সমস্ত বাড়িটা পরিপূর্ণ হইয়া গেল। ঠাট্টা শুনিয়া গোরা যে ছেলে মানুষের মতো এমন প্রচুরভাবে হাসিয়া উঠিতে পারে ইহাতে সুচরিতা আশ্চর্য বোধ করিল, এবং তাহার মনের মধ্যে ভারী একটা আনন্দ হইল। যাহারা বড় কথার চিন্তা করে তাহারা যে প্রাণ খুলিয়া হাসিতে পারে এ কথা তাহার জানা ছিল না। গোরা সেদিন অনেক কথাই বলিল। সুচরিতা যদিও চুপ করিয়াছিল, কিন্তু তাহার মুখের ভাবে গোরা এমন একটা সাই পাইল যে উৎসাহে তাহার হৃদয় ভরিয়া উঠিল। শেষকালে সুচরিতাকেই যেন বিশেষভাবে সম্বোধন করিয়া কহিল, দেখুন, একটি কথা মনে রাখতে হবে, যদি এমন ভুল সংস্কার আমাদের হয় যে ইংরেজরা যখন প্রবল হয়ে উঠেছে তখন আমরাও ঠিক ইংরেজটি না হলে কোনো মতে প্রবল হতে পারবো না, তাহলে সে অসম্ভব কোনোদিন সম্ভব হবে না, এবং কেবলই নকল করতে করতে আমরা দুইয়ের বার হয়ে যাব। এ কথা নিশ্চয় জানবেন, ভারতের একটা বিশেষ প্রকৃতি, বিশেষ শক্তি, বিশেষ সত্য আছে। সেইটের পরিপূর্ণ বিকাশের দ্বারাই ভারত সার্থক হবে, ভারত রক্ষা পাবে। ইংরেজের ইতিহাস পড়ে এইটা যদি আমরা না শিখে থাকি তবে সমস্তই ভুল শিখেছি। আপনার প্রতি আমার এই অনুরোধ, আপনি ভারতবর্ষের ভিতরে আসুন, এর সমস্ত ভালো মন্দের মাঝখানেই নেবে দাঁড়ান। যদি বিকৃতি থাকে তবে ভিতর থেকে সংশোধন করে তুলুন, কিন্তু একে দেখুন, বুঝুন, ভাবুন, এর দিকে মুখ ফেরান, এর সঙ্গে এক হন। এর বিরুদ্ধে দাঁড়িয়ে বাইরে থেকে খ্রিস্টানি সংস্কারে বাল্যকাল হতে অস্থিমজ্জায় দীক্ষিত হয়ে একে আপনি বুঝতেই পারবেন না, একে কেবলই আঘাত করতেই থাকবেন, এর কোনো কাজেই লাগবে না। গোরা বলিল, বটে আমার অনুরোধ, কিন্তু এ তো অনুরোধ না, এ যেন আদেশ। কথার মধ্যে এমন একটা প্রচণ্ড জোর যে তাহা অন্যের সম্মতির অপেক্ষাই করে না। সুচরিতা মুখ নত করিয়া সমস্ত শুনিল। এমন একটা প্রবল আগ্রহের সঙ্গে গোরা যে তাহাকে বিশেষভাবে সম্বোধন করিয়া এই কথা কয়টি কহিল, তাহাতে সুচরিতার মনের মধ্যে একটা আন্দোলন উপস্থিত করিয়া দিল। সে আন্দোলন যে কিসের তখন তা ভাবিবার সময় ছিল না। ভারতবর্ষ বলিয়া যে একটা বৃহৎ প্রাচীন সত্তা আছে, সুচরিতা সে কথা কোনোদিন এক মুহূর্তের জন্যও ভাবে নাই। এই সত্তা যে দূর অতীত ও সুদূর ভবিষ্যৎকে অধিকারপূর্বক নিভৃতে থাকিয়া মানবের বিরাট ভাগ্যজালে একটা বিশেষ রঙের সুতা একটা বিশেষভাবে বুনিয়া চলিয়াছে, সেই সুতা যে কত সূক্ষ্ম, কত বিচিত্র, এবং কত সুদূর সার্থকতার সহিত তাহার কত নিগুড় সম্বন্ধ, সুচরিতা আজ তাহা গোরার প্রবল কণ্ঠের কথা শুনিয়া যেন হঠাৎ একরকম করিয়া উপলব্ধি করিল। প্রত্যেক ভারতবাসীর জীবন যে এত বড় একটা সত্তার দ্বারা বেষ্টিত, অধিকৃত, তাহা সচেতনভাবে অনুভব না করিলে আমরা যে কতই ছোট হইয়া এবং চারিদিক সম্বন্ধে কতই অন্ধ হইয়া কাজ করিয়া যাই, নিমিষের মধ্যে তাহা যেন সুচরিতার কাছে প্রকাশ পাইল। সেই অকস্মাৎ চিত্তস্ফূর্তির আবেগে সুচরিতা তাহার সমস্ত সংকোচ দূর করিয়া দিয়া অত্যন্ত সহজ বিনয়ের সহিত কহিল, আমি দেশের কথা কখনো এমন করে বড় করে সত্য করে ভাবিনি,
কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি, ধর্মের সঙ্গে দেশের যোগ কী? ধর্ম কি দেশের অতীত নয়? গোরার কানে সুচরিতার মৃদু কণ্ঠের এই প্রশ্ন বড় মধুর লাগিল। সুচরিতার বড় বড় দুইটি চোখের মধ্যে এই প্রশ্নটি আরও মধুর করিয়া দেখা দিল। গোরা কহিল, দেশের অতীত যা, দেশের চেয়ে যা অনেক বড়, তাই দেশের ভিতর দিয়া প্রকাশ পায়। ঈশ্বর এমনি করে বিচিত্রভাবে আপনার অনন্ত স্বরূপকেই ব্যক্ত করেছেন। যারা বলেন সত্য এক, অতএব কেবলই একটি ধর্মই সত্য, ধর্মের একটিমাত্র রূপই সত্য, তারা সত্য যে এক কেবল এই সত্যটিই মানেন, আর সত্য যে অন্তহীন সেই সত্যটা মানতে চান না। অন্তহীন এক, অন্তহীন অনেকে আপনাকে প্রকাশ করে। জগতে সেই লীলাই তো দেখছি। সেই জন্যেই ধর্মমত বিচিত্র হয়ে সেই ধর্মরাজকে নানা দিক দিয়ে উপলব্ধি করাচ্ছে। আমি আপনাকে নিশ্চয়ই বলছি, ভারতবর্ষের খোলা জানলা দিয়ে আপনি সূর্যকে দেখতে পাবেন। সেজন্য সমুদ্রের পাড়ে গিয়ে খ্রিস্টান গির্জার জানলায় বসবার কোনো দরকার হবে না। সুচরিতা কহিল, আপনি বলতে চান ভারতবর্ষের ধর্মতন্ত্র একটি বিশেষ পথ দিয়া ঈশ্বরের দিকে নিয়ে যায়, সেই বিশেষত্বটি কি? গোরা কহিল, সেটা হচ্ছে এই যে ব্রহ্ম যিনি নির্বিশেষ, তিনি বিশেষের মধ্যেই ব্যক্ত, কিন্তু তার বিশেষের শেষ নেই। জল তার বিশেষ, স্থল তার বিশেষ, বায়ু তার বিশেষ, অগ্নি তার বিশেষ, প্রাণ তার বিশেষ, বুদ্ধি প্রেম সমস্তই তার বিশেষ। গণনা করে কোথাও তার অন্ত পাওয়া যায় না। বিজ্ঞান তাই নিয়ে মাথা ঘুরিয়ে মরছে। তিনি নিরাকার, তার আকারের অন্ত নেই। হ্রস্ব দীর্ঘ স্থূল সূক্ষ্মের অনন্ত প্রবাহই তাঁর। যিনি অনন্ত বিশেষ তিনিই নির্বিশেষ, যিনি অনন্ত রূপ তিনিই অরূপ। অন্যান্য দেশে ঈশ্বরকে ন্যূনাধিক পরিমাণে কোনো একটিমাত্র বিশেষের মধ্যে বাঁধতে চেয়েছে। ভারতবর্ষেও ঈশ্বরকে বিশেষের মধ্যে দেখবার চেষ্টা আছে বটে, কিন্তু সেই বিশেষকেই ভারতবর্ষ একমাত্র ও চূড়ান্ত বলে গণ্য করে না। ঈশ্বর যে সেই বিশেষকেও অনন্ত গুণে অতিক্রম করে আছেন, এ কথা ভারতবর্ষের কোনো ভক্ত কোনোদিন অস্বীকার করে না। সুচরিতা কহিল, জ্ঞানী করে না, কিন্তু অজ্ঞানী? গোরা কহিল, আমি তো পূর্বেই বলেছি, অজ্ঞানী সকল দেশেই সকল সত্যকেই বিকৃত করবে। সুচরিতা কহিল, কিন্তু আমাদের দেশে সেই বিকার কি বেশি দূর পর্যন্ত পৌঁছায়নি? গোরা কহিল, তা হতে পারে, কিন্তু তার কারণ ধর্মের স্থূল সূক্ষ্ম, অন্তর ও বাহির, শরীর ও আত্মা, এই দুটো অঙ্গকেই ভারতবর্ষ পূর্ণভাবে স্বীকার করতে চায়। তাই যারা সূক্ষ্মকে গ্রহণ করতে পারে না তারা স্থূলকেই নেয় এবং অজ্ঞানের দ্বারা সেই স্থূলের মধ্যে নানা অদ্ভুত বিকার ঘটাতে থাকে। কিন্তু যিনি রূপেও সত্য, অরূপেও সত্য, স্থূলেও সত্য, সূক্ষ্মেও সত্য, ধ্যানেও সত্য, প্রত্যক্ষেও সত্য, তাকে ভারতবর্ষ সর্বতোভাবে দেহে মনে কর্মে উপলব্ধি করবার যে আশ্চর্য বিচিত্র ও প্রকাণ্ড চেষ্টা করেছে, তাকে আমরা মূঢ়ের মতো অশ্রদ্ধা করে ইউরোপের অষ্টাদশ শতাব্দীর নাস্তিকতায় আস্তিকতায় মিশ্রিত একটা সংকীর্ণ নিরস অঙ্গহীন ধর্মকেই একমাত্র ধর্ম বলে গ্রহণ করব, এ হতেই পারে না। আমি যা বলছি তা আপনাদের আশৈশব সংস্কারবশত ভালো করে বুঝতেই পারবেন না। মনে করবেন এ লোকটার ইংরাজি শিখেও শিক্ষার কোনো ফল হয়নি। কিন্তু ভারতবর্ষের সত্য প্রকৃতি ও সত্য সাধনার প্রতি যদি আপনার কোনোদিন শ্রদ্ধা জন্মে, ভারতবর্ষ নিজেকে সহস্র বাধা ও বিকৃতির ভিতর দিয়েও যে রকম করে প্রকাশ করছে, সেই প্রকাশের গভীরে অভ্যন্তরে যদি প্রবেশ করতে পারেন, তাহলে কি আর বলবো, আপনার ভারতবর্ষীয় স্বভাবকে, শক্তিকে ফিরে পেয়ে আপনি মুক্তি লাভ করবেন। সুচরিতা অনেকক্ষণ চুপ করিয়া বসে রহিল। দেখিয়া গোরা কহিল, আমাকে আপনি একটা গোঁড়া ব্যক্তি বলে মনে করবেন না। হিন্দু ধর্ম সম্বন্ধে গোঁড়া লোকেরা, বিশেষত যারা হঠাৎ নতুন গোঁড়া হয়ে উঠেছে, তারা যেভাবে কথা কয়
আমার কথা সেভাবে গ্রহণ করবেন না। ভারতবর্ষের নানা প্রকার প্রকাশ্যে এবং বিচিত্র চেষ্টার মধ্যে আমি একটা গভীর ও বৃহৎ ঐক্য দেখতে পেয়েছি। সেই ঐক্যের আনন্দে আমি পাগল। সেই ঐক্যের আনন্দেই ভারতবর্ষের মধ্যে যারা মূঢ়তম তাদের সঙ্গে এক দলে মিশে ধুলোয় গিয়ে বসতে আমার মনে কিছুমাত্র সংকোচ বোধ হয় না। ভারতবর্ষের সেই বাণী কেউ বা বোঝে, কেউ বা বোঝে না। তা নাই হলো। আমি আমার ভারতবর্ষের সকলের সঙ্গে এক, তারা আমার সঙ্গেই আপন। তাদের সকলের মধ্যেই চিরন্তন ভারতবর্ষের নিগুড় আবির্ভাব নিয়ত কাজ করছে। এ সম্বন্ধে আমার মনে কোনো সন্দেহ নেই। গোরার প্রবল কণ্ঠের এই কথাগুলি ঘরের দেওয়ালে, টেবিলে, সমস্ত আসবাবপত্রেও যেন কাঁপিতে লাগিল। এ সমস্ত কথা সুচরিতার পক্ষে খুব স্পষ্ট বুঝিবার কথা নয়, কিন্তু অনুভূতির প্রথম অস্পষ্ট সঞ্চারের বেগ অত্যন্ত প্রবল। জীবনটা যে নিতান্তই চারটে দেওয়ালের মধ্যে বা একটা দলের মধ্যে বদ্ধ নহে, এই উপলব্ধিটা সুচরিতাকে যেন পীড়া দিতে লাগিল। এমন সময় সিঁড়ির কাছ হইতে মেয়েদের উচ্চহাস্য মিশ্রিত দ্রুত পদশব্দ শোনা গেল। বরদা সুন্দরী ও মেয়েদের লইয়া পরেশবাবু ফিরিয়াছেন। সুধীর সিঁড়ি দিয়া উঠিবার সময় মেয়েদের উপর কি একটা উৎপাত করিতেছে, তাহাই লইয়া সে হাস্যধ্বনির সৃষ্টি। লাবণ্য, ললিতা ও সতীশ ঘরের মধ্যে ঢুকিয়াই গোরাকে দেখিয়া সংযত হইয়া দাঁড়াইল। লাবণ্য ঘর হইতে বাহির হইয়া গেল। সতীশ বিনয় চৌকির পাশে দাঁড়াইয়া কানে কানে তাহার সহিত আলাপ শুরু করিয়া দিল। ললিতা সুচরিতার পশ্চাতে চৌকি টানিয়া তাহার আড়ালে অদৃশ্যপ্রায় হইয়া বসিল। পরেশ আসিয়া কহিলেন, আমার ফিরতে বড় দেরি হয়ে গেল। পানুবাবু বুঝি চলে গেছেন? সুচরিতা তাহার কোনো উত্তর দিল না। বিনয় কহিল, হ্যাঁ, তিনি থাকতে পারলেন না। গোরা উঠিয়া কহিল, আজ আমরাও আসি বলিয়া পরেশবাবুকে নত হইয়া নমস্কার করিল। পরেশবাবু কহিলেন, আজ আর তোমাদের সঙ্গে আলাপ করার সময় পেলুম না। বাবা, যখন তোমার অবকাশ হবে মাঝে মাঝে এসো। গোরা ও বিনয় ঘর হইতে বাহির হইবার উপক্রম করিতেছে, এমন সময় বরদা সুন্দরী আসিয়া পড়িলেন। উভয় তাকে নমস্কার করিল। তিনি কহিলেন, আপনারা এখনই যাচ্ছেন নাকি? গোরা কহিল, হ্যাঁ। বরদা সুন্দরী বিনয়কে কহিলেন, কিন্তু বিনয়বাবু, আপনি যে যেতে পারছেন না, আপনাকে আজ খেয়ে যেতে হবে। আপনার সঙ্গে একটা কাজের কথা আছে। সতীশ লাফাইয়া উঠিয়া বিনয়ের হাত ধরিয়া কহিল, হ্যাঁ মা, বিনয়বাবুকে যেতে দিও না, উনি আজ রাত্রে আমার সঙ্গেই থাকবেন। বিনয় কিছু কুণ্ঠিত হইয়া উত্তর দিতে পারিতেছিল না। বরদা সুন্দরী গোরাকে কহিলেন, বিনয়বাবুকে কি আপনি নিয়ে যেতে চান? ওকে আপনার কি দরকার আছে? গোরা কহিল, কিছু না, বিনয় তুমি থাকো, আমি আসছি বলিয়া গোরা দ্রুতপদে চলিয়া গেল। বিনয় থাকা সম্বন্ধে বরদা সুন্দরী যখন গোরার সম্মতি লইলেন, সেই মুহূর্তেই বিনয় ললিতার মুখের দিকে না চাহিয়া থাকিতে পারিল না। ললিতা মুখ টিপিয়া হাসিয়া মুখ ফিরাইল। ললিতার সেই ছোট্টখাট্ট হাসি বিদ্রুপের সঙ্গে বিনয় ঝগড়া করিতেও পারে না, অথচ ইহা তাহাকে কাঁটার মতো বেঁধে। বিনয় ঘরে আসিয়া বসিতেই ললিতা কহিল, বিনয়বাবু, আজ আপনি পালালেই ভালো করতেন। বিনয় কহিল, কেন? ললিতা, মা আপনাকে বিপদে ফেলবার মতলব করছে। ম্যাজিস্ট্রেটের মেলায় যে অভিনয় হবে তাতে একজন লোক কম পড়ছে, মা আপনাকেই ঠিক করেছেন। বিনয় ব্যস্ত হইয়া কহিল, কি সর্বনাশ, এ কাজ আমার দ্বারা হবে না। ললিতা হাসিয়া কহিল, সে আমি মাকে আগেই বলেছি, এ অভিনয়ে আপনার বন্ধু কখনোই আপনাকে যোগ দিতে দেবেন না। বিনয় খোঁচা খাইয়া কহিল, বন্ধুর কথা রেখে দিন, আমি 7 জন্মে কখনো অভিনয় করিনি, আমাকে কেন? ললিতা কহিল, আমরাই বুঝি জন্ম জন্মান্তর অভিনয় করে আসছি। এই সময় বরদা সুন্দরী ঘরের মধ্যে আসিয়া বসিলেন। ললিতা কহিলেন, তুমি অভিনয় বিনয়বাবুকে মিথ্যে ডাকছ। আগে ওর বন্ধুকে যদি রাজি করাতে পারো তাহলে। বিনয় কাতর হইয়া কহিল, বন্ধুর রাজি হওয়া নিয়ে কথাই হচ্ছে না, অভিনয় তো করলেই হয় না, আমার যে ক্ষমতাই নেই। বরদা সুন্দরী কহিলেন,
সেজন্য ভাববেন না, আমরা আপনাকে শিখিয়ে নিতে পারবো। ছোট ছোট মেয়েরা পারবে আর আপনি পারবেন না? বিনয়ের উদ্ধারের আর কোনো উপায় রহিল না।